হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে কলকাতা 4টি দর্শনীয় স্থান নিয়ে। এই দর্শনীয় স্থানগুলোর সম্পূর্ণ ভিডিও এই সিরিজের মাধ্যমে পেয়ে যাবেন। এই সিরিজের প্রথমে পেয়ে যাবেন কলকাতা আলিপুর চিড়িয়াখানা, দ্বিতীয়টি হলো সায়েন্স সিটি, তৃতীয়টি হলো ইকো পার্ক এবং সর্বশেষে দেখতে পারবেন এয়ারক্রাফট মিউজিয়াম। তো ভিডিওটি একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে আসি। আজকে আমরা চলে এসেছি কলকাতা বিখ্যাত সেই 150 বছরের পুরাতন চিড়িয়াখানা। আজকে আপনাদেরকে চিড়িয়াখানা বিভিন্ন প্রাণীদের ঘুরে দেখাবো, যেখানে রয়েছে 150 বছরের পুরাতন সব পশু পাখি। তো চলুন যাওয়া যাক। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বছরের পুরাতন ছোট বড় সকলের পছন্দের একটি দর্শনীয় স্থান, তা হলো কলকাতা আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর পশুশালাতে। তো চলুন আমরা কথা না বলে টিকিট কেটে নিই। এই চিড়িয়াখানার টিকিট কাউন্টারগুলো সকাল 9টায় খোলে এবং বিকাল 4:30 পর্যন্ত টিকিট বিক্রি করা হয়, কিন্তু তারপর 5:30 চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। চিড়িয়াখানা প্রবেশের জন্য আপনাকে 50 টাকা করে টিকিট মূল্য দিতে হবে। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করলে সামনে দেখতে পারবেন বিশাল একটি ম্যাপ, যেখানে দেওয়া আছে কোন স্থানে কোন প্রাণী আছে তার নাম্বার। এটি ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলোর মধ্যে অন্যতম এবং কলকাতার একটি প্রধান পর্যটক কেন্দ্র। 1886 সালে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। এর আয়ত্ত 45 একর। এতে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি প্রাণী রয়েছে। এই আলিপুর চিড়িয়াখানা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, তবে যদি বৃহস্পতিবার সরকারি ছুটির দিন হয় তাহলে ওই দিন খোলা থাকে, তার পরের দিন বন্ধ থাকে। তো চলুন দেখা যাক। चलो हो गया। জিরাফ দেখার জন্য প্রতিদিন ছোট বড় শত শত লোক ভিড় জমাচ্ছে এই জিরাফের খাঁচার সামনে।
এখন আমরা চলে আসি পাখির খাঁচার সামনে। हमारा किधर है? জল শুকিয়ে গেছে, এখন জল কম আছে। ওই যে পেটে বসেছে। আবার ওই পাগলি পেটে দিয়ে আবার লম্বা হয়েছে। এই পাখিটাকে আঞ্চলিক ভাষায় কী নামে ডাকা হয় প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবেন।
পাখির কিচিমিচি শব্দ কার না ভালো লাগে? তো কার কোন পাখির শব্দ বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মালায়ান টাবি কে কে দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রাণীটি কোন দেশে পাওয়া যায়? ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে গেলে এর ভিতরে খাবারের সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন। কে কে বাঘ মামাকে খুব কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বাঘের খাতার সামনে সবসময় ভিড় লেগেই থাকে। কত বড় মুখটা দেখ, ওই দেখ, ওই দেখ। আপনা বাঘ মামার মনটা খুবই খারাপ, কান্না বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। সামনে এত খাবার, তারপরে খেতে পারছে না বেচারা। আলিপুর চিড়িয়াখানায় কলকাতার বিভিন্ন স্থান থেকে আপনারা খুব সহজেই আসতে পারেন। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে যতীন দাস পার্কের সামনে, তারপর বাসে করে আপনি ন্যাশনাল লাইব্রেরির সামনে আসবেন। শিয়ালদা থেকে বাসে করেও পৌঁছাতে পারেন আলিপুর চিড়িয়াখানায়।
সেপ্টেম্বর মাসে শীতের শুরু থেকেই লোকজন চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছে। শীতের সময়টা মানুষজন চিড়িয়াখানায় সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতে আসে, কারণ শীতের সময় বাচ্চাদের স্কুল কলেজ ছুটি থাকে। তার পাশাপাশি ছোট বড় সকলেই পিকনিকের জন্য ছুটি আসে এই চিড়িয়াখানায় অবসর সময় কাটাতে। কুমিরগুলো রৌদ্রের মধ্যে ঘুমিয়ে আছে খাবারের অপেক্ষায়। আমার কাছে তাই মনে হলো। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। হরিণ দেখতে কার না ভালো লাগে। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, তো চলুন দেখে আসি।
এই হলো কৃষ্ণসার হরিণ। এখানে এই হলো কৃষ্ণসার হরিণ। এই হলো মিষ্টি জলের কুমির। এই হলো কিছু পানি। জেব্রা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সময় আমাদের সাথে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। 2 নম্বর হলো কলকাতা বিখ্যাত সেই সায়েন্স সিটি, যা কলকাতা বিজ্ঞান নগরী হিসাবে পরিচিত, সকলের কাছে একটি জনপ্রিয় ও দর্শনীয় স্থান। সায়েন্স সিটি আজকে ভিডিওটি হতে যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটি ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সায়েন্স সিটিটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সকাল কয়টায় খোলে এবং সন্ধ্যা কয়টায় বন্ধ হয়, সপ্তাহে কোন দিন বন্ধ থাকে, ভিতরে বাইরের খাবার নিতে পারবেন কিনা, তার সাথে বাচ্চাদের জন্য কি কি রাইড আছে এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য শিক্ষামূলক দর্শনীয় স্থান। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই সায়েন্স সিটিটি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের JBS হেলডেন এভিনিউতে পার্ক সার্কাস সংযোগকারী ক্রসিংয়ে অবস্থিত। এই হলো সায়েন্স সিটির সামনের অংশ। প্রথমে ঢুকলে আপনাদের চোখে পড়বে পানির ফোয়ারা। এই ফোয়ারাটি দেখলে মনে হবে অদ্ভুতভাবে পানি পড়ছে। এমন আরও অনেক নিদর্শন চোখে পড়বে এই সায়েন্স সিটির ভিতরে। আমরা এখন সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করব। তো চলুন আমরা টিকিট কেটে নেই। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 70 রুপি করে। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা চাইলে বিভিন্ন প্যাকেজও নিতে পারেন। আমি এখানে টিকিট কেটে নিলাম। আমরা যেহেতু 2 জন তাই 140 রুপি নিয়েছে। চলুন দেরি না করে ভিতরে যাওয়া যাক। এই সুন্দর জায়গাটি আসতে হলে কলকাতা থেকে সবচেয়ে দ্রুততম যাওয়ার উপায় হলো ট্যাক্সি, যা ভাড়া পড়বে 150 থেকে 200 রুপি। আর যদি আপনি বাসে আসতে চান তাহলে ভাড়া পড়বে মাত্র 15 টাকা। সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আর যদি আপনি শিয়ালদা স্টেশন থেকে বাস করে আসতে চান তাহলে সময় লাগবে প্রায় 30 মিনিটের উপরে। এই লাইনে বাস চলে 213, যার ভাড়া পড়বে 40 টাকার মতো। আর যদি আপনি ট্যাক্সিতে আসেন তাহলে আপনার ট্যাক্সি ভাড়া পড়বে 200 থেকে 250। আপনি চাইলে ধর্মতলা থেকেও বাসে করে আসতে পারেন। প্রবেশ করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম ডাইনোসর। তো চলুন বাচ্চাদের সাথে একটু মজা করে আসি। সায়েন্স সিটি সপ্তাহে কোন দিন বন্ধ থাকে তা অনেকেই জানে না। তো সায়েন্স সিটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা 6টার পরে আর টিকিট বিক্রি হয় না। শুধুমাত্র দোলযাত্রা বা হোলি উপলক্ষে এই সায়েন্স সিটিটি বন্ধ থাকে। সায়েন্স সিটিটি সম্পূর্ণ দেখতে হলে আপনাকে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে বিভিন্ন রাইড আছে, 3D আছে, টাইম মেশিন আছে, ট্রেন আছে, কেবল কার আছে, আরও অনেক কিছুই আছে যা প্রতি আধা ঘন্টা পর পরেই চালু করা হয়। তাই আপনারা অবশ্যই 4 থেকে 5 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন, তাহলে আপনারা সায়েন্স সিটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন। সায়েন্স সিটির ভিতরে যে পার্কটি রয়েছে তা অসম্ভব সুন্দর। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার রাইড রয়েছে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই।
আপনাদেরকে এখন নিয়ে যাব সায়েন্স সিটির জাদুঘরে। তো চলুন দেখা যাক। এই গ্যালারিতে দেখা যাচ্ছে একজন কৃষক ধান কাটছে এবং অন্যরা রান্না করছে। এখানে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে ইন্ডিয়ান গ্রামীণ বাজার, যে বাজারে গ্রামে কেনাবেচা করা হয় বিভিন্ন জিনিসপত্র এবং তৈরি করা হয় বিভিন্ন আইটেম, হাঁড়ি পাতিল এবং গরুর গাড়ি দিয়ে বিভিন্ন জিনিস বাজারে আসছে, তা তুলে ধরা হলো এই গ্যালারির মাধ্যমে। এখানে আপনারা যে গ্যালারিটি দেখতে পারতেছেন তা হলো একটি কামার বাড়ির গ্যালারি। এখানে কামারে কীভাবে লোহার ইস্পাত দিয়ে দা, কোরাল এসব বানানো হয় তা এখানে দেখানো হচ্ছে। এই গ্যালারিটি হলো একজন তান্ত্রিক অথবা সাধু বাবা, তারা কিভাবে মন্ত্র পড়ে চিকিৎসা দেয় তা এই গ্যালারির মাধ্যমে দেখানো হয়েছে। এই গ্যালারিটি দেখে আমার কাছে মনে হয়েছে যে জীবন্ত মানুষ শুয়ে আছে। এখানে আগের দিনে ডাক্তাররা কিভাবে অপারেশন করা হতো তা এখানে দেখানো হয়েছে। আপনাদের কাছে এই দৃশ্যটি দেখে কি মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই গ্যালারিটি আমাদের সকলের পরিচিত একটি গ্যালারি, তা হলো সম্রাট শাহজাহানের তাজমহল। এই গ্যালারিটি হলো হস্তশিল্প। এটি হলো কুটির শিল্প। এই কুটির শিল্পের মাধ্যমে কিভাবে জামদানি শাড়ি তৈরি করা হয় তা এখানে দেখানো হচ্ছে। সায়েন্স গ্যালারিতে এই জিনিসটি দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা হলো আমাদের কানের কোন অংশে কি বলা হয় তা এখানে বাটন ক্লিক করলে তা দেখা যাবে এবং তার নাম ডিসপ্লেতে দেখা যাবে।
তো সায়েন্স সিটি মিউজিয়াম দেখে আমরা বাইরে বের হলাম। তো আরেকটি কথা যেটি আমি প্রথম বলেছিলাম যে বাহির থেকে খাবার আনা যাবে কিনা, এখানে বাহির থেকে খাবার নেওয়া সম্পূর্ণ নিষেধ। তার কারণ হলো ভিতরে অনেকগুলোই ক্যাফেটেরি আছে, আপনার ইচ্ছে মতো আপনি যা খুশি তা খেতে পারবেন। খাবারের কথা বলতে বলতে আমরা এখন কেবল কারের দিকে চলে আসছি। তো এখানে যদি আপনি কেবল কারে ওঠেন তাহলে জনপ্রতি আপনাদের কাছ থেকে নেবে 70 রুপি করে। তো কেবল কার দিয়ে উপরে উঠে আপনাদের সম্পূর্ণ সায়েন্স সিটি দেখানোর চেষ্টা করছি। তো আমাদের সাথেই থাকুন। কেবল কার শেষ করে এখন আমরা চলে আসলাম মেরিটাইম সেন্টারে। এখানে সায়েন্সের কিছু অজানা তথ্য আমরা দেখব। তো চলুন দেখে আসি। এখানে দেখা যাচ্ছে দুইটি রকেট। রকেটের মাধ্যমে পৃথিবী থেকে কিভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয় তা এখানে দেখানো হচ্ছে। এই হলো একটি স্যাটেলাইট।
এই মুহূর্তে আমরা আছি টাইম মেশিনের সামনে। এই হলো টাইম মেশিন। এই ছিল সায়েন্স সিটির সম্পূর্ণ ভিডিও। তো আমরা নেক্সট চলে যাব ইকো পার্কে। তো 3 নাম্বার দেখা যাবে ইকো পার্ক। 3 নাম্বার ব্লকটি হতে যাচ্ছে কলকাতার সবচেয়ে জনপ্রিয় একটি সুন্দর ও সকলের আকর্ষণীয় স্থান, যা হলো কলকাতার নিউটাউনে অবস্থিত। তার নাম হলো ইকো পার্ক। এই ইকো পার্কটি কোথায় অবস্থিত, এই ইকো পার্কে কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সপ্তাহে কোন দিন বন্ধ থাকে, ভিতরে কি কি আছে, বাইরে থেকে খাবার নেওয়া যাবে কি না, ইত্যাদি বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। তো আমরা এখন ইকো পার্কের ভিতর প্রবেশ করলাম। তো ইকো পার্কের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে 4 নাম্বার গেটের সামনে এখন আমরা দেখাচ্ছি। এই হলো 4 নাম্বার গেট। এই 4 নাম্বার গেট দিয়ে আপনারা প্রথম প্রবেশ করলে 4 নাম্বার থেকে 1 নাম্বার গেট পর্যন্ত দেখলে সম্পূর্ণ ঘুরে দেখা হয়ে যাবে। প্রথমে আমরা বলবো ইকো পার্কে কিভাবে যাবেন। কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি কলকাতার যে কোনো স্থান থেকে খুব সহজে বাসে করে নিউ টাউন এর বিশ্ব বাংলা গেটের সামনে নামবেন। তারপর পায়ে হেঁটে ইকো পার্কের সামনে যেতে পারবেন। তাছাড়া ওভারে করে মেট্রোতে করেও আসতে পারেন। ইকো পার্কে ঢোকার জন্য মোট 5টি গেট রয়েছে। আপনারা যদি চান 7 ওয়ার্ল্ডে যাবেন সবার আগে, তাহলে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে হাতের ডান পাশে পেয়ে যাবেন ছোটো বড় সকলের পছন্দের গেম এবং 3D রাইড। তো চলুন ভিতরে দেখে আসুন। এক এক রাইডের টিকিট কত করে? এটা কত করে? 200 টাকা প্রতিটাই? 200? এটা হচ্ছে রেসিং গান, এতে আপনি রেস করতে পারবেন। অনেকগুলো রেসের অপশন আছে, আপনি চুজ করে রেস করতে পারবেন। এটা আছে এয়ারক্রাফট, যেটা আপনি বসে বসে টুরিস্ট করতে পারবেন। আমাদের জোড়াসে বন্ড আছে। হ্যাঁ, এটা রিয়ার 360, ওটা রোলার কোস্টার প্রতিটা কি 200 টাকা করে? 200 টাকা করে। এখানে অনেক ধরনের অপশন আছে। আপনারা চাইলে যে রাইড ইউজ করবেন তার উপরে টাকা ডিপেন্ড করবে। গেমের জোন শেষ করে এখন আমরা চলে যাব 7 ওয়ান্ডার্স। এই হলো 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে নেব। এখানে জনপ্রতি টিকিট মূল্য 30 টাকা করে।
তো চলুন টিকিট কেটে নিই। এই হলো 7 ওয়ান্ডার্সের ঢোকার গেট, যা প্রবেশ মূল্য প্রতিজন 30 টাকা করে। টিকিটটা আমরা এখন 7 ওয়ান্ডার্সের ভিতর প্রবেশ করলাম। 7 ওয়ান্ডার্সের ভিতর প্রবেশ করার পরেই প্রথমে দেখতে পাবেন পিরামিড। তো পিরামিড নিয়ে আমরা সবার লাস্টে কথা বলব। পিরামিড থেকে একটু সামনে এগিয়ে যেতে আপনাদের চোখে পড়বে একটি কাঠের ব্রিজ। এই ব্রিজ দিয়ে পার হয়ে আমরা ওই পারে যাব। ওই পারে যাওয়ার পরেই আপনাদের চোখে পড়বে বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রথম একটি, তা হলো পেন্টা জর্ডান। এই পেন্টা শহরটি মাটি কেটে তৈরি করা হয়েছিল এবং কি এটি অনেক দিন পর্যন্ত লুকানো ছিল। পেন্টা হলো দক্ষিণ জর্ডানে অবস্থিত একটি প্রাচীন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক শহর, যা পাথরে খোদাই করা স্থাপত্য। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। জল নিষ্কাশন ব্যবস্থার জন্য পরিচিত এবং গোলাপি শহর নামেও পরিচিত। তো চলুন এর ভিতর একটু দেখে আসি। পেন্টা জর্ডান শেষ করে এখন আমরা ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির দিকে যাচ্ছি। এই মূর্তিটি বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো স্টাইলের ভাস্কর্য, বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মের প্রতীক। মূর্তিটি রিও ডি জেনেরিও এবং ব্রাজিল উভয়ের একটি সাংস্কৃতিক আইকন হিসাবে গড়ে উঠেছে। কর্কোভাডো পর্বতের চূড়ায় যীশু খ্রিস্টের বিশাল এই মূর্তি। এইটি সপ্তম আশ্চর্যের দ্বিতীয়। এখন আমরা যাব মোআই মূর্তির কাছে। এই মোআই মূর্তি সপ্তম আশ্চর্যের মধ্যে 3 নম্বর। মোআই হল প্রশান্ত মহাসাগর ইস্টার দ্বীপের আদিবাসী রাপা নুর জনগণ কর্তৃক খোদাই করা বিশাল এক শিলা মানব মূর্তি, যা 1250 থেকে 1500 সালের মধ্যে তৈরি করা হয়েছে। এই দ্বীপের প্রধান আকর্ষণ ও রহস্য উৎস এগুলো আগ্নেয় শিলা থেকে তৈরি। এখন আমরা চলে আসছি তাজমহলে। সম্রাট শাহজাহান মমতাজের জন্য যে তাজমহল বানানো হয়েছিল, সেই আদলে একটি তাজমহল এখানে বানানো হয়েছে এবং এটি সপ্তম আশ্চর্যের মধ্যে চতুর্থ। তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রা শহরে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি বিখ্যাত মুঘল সমাধি।
যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী প্রিয়তমা শ্রী মমতা মহল এর জন্য স্মৃতি নির্মিত করেছেন। এটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। এখন আমরা চলে এসেছি কলোসিয়ামে। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। ইটালি রোমে অবস্থিত একটি বিশাল ছাদবিহীন উপবৃত্তিকার মঞ্চ বা স্টেডিয়াম। এটি তৈরি করতে পাথর, কংক্রিট এবং স্ট্রাপ দিয়ে তৈরি 4 তলা উঁচু একটি কাঠামো, যার ধারণ ক্ষমতা ছিল প্রায় 50,000 দর্শক। এটি মূলত গ্রেভিয়ান সম্রাটের অধীনে নির্মিত হয়েছিল। গ্রেভিয়ানদের প্রতিযোগিতা, পশুদের লড়াই এবং অন্যান্য গণ বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। তো চলুন দেখা যাক। এখন আমরা 7টি আশ্চর্য স্থানের আরেকটি স্থানে চলে আসছি, তার নাম হলো গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল অফ চায়না এটি চীনের মহাপ্রাচীর, যা মূলত চীনের সুবিশাল প্রাচীর মানুষের তৈরি একটি প্রতিরক্ষা চীনের বোঝায়, যা আক্রমণকারীদের থেকে দেশকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। তো চলুন দেখা যাক। বিশ্বের সপ্তম আশ্চর্য সর্বশেষে আপনাদেরকে দেখাবো পিরামিড। পিরামিড এর ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 2700 অব্দে। এই পিরামিডটি সাক্কারায় অবস্থিত, যা মেমফিসের কাছে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। এখানে উল্লেখযোগ্য পিরামিড হল গির্জা পিরামিড। গির্জা পিরামিড বিশ্বের অন্যতম বিখ্যাত এবং প্রাচীন স্মৃতিস্তম্ভ। তাছাড়া রয়েছে খুফুর পিরামিড ও মেনকাওয়ের পিরামিড। তো চলুন দেখা যাক। সেভেন ওয়ান্ডার শেষ করে এখন আপনাদেরকে ইকো পার্কের বাকি অংশগুলো ঘুরে দেখাবো। ইকো পার্ক প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সকাল 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। রবিবার এবং বন্ধের দিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার সন্ধ্যা 6:30 বন্ধ করে দেয়। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। কার পার্কিং 50 টাকা করে আর বাইক পার্কিং 20 টাকা করে। আমরা এখন দার্জিলিংয়ের টয় ট্রেনের কাছে চলে আসলাম। টয় ট্রেনে উঠতে হলে আপনাকে জনপ্রতি টিকিট মূল্য দিতে হবে 150 টাকা করে। ইকো পার্কের ভিতরে খাবারের ব্যবস্থা রয়েছে।
রেস্টুরেন্ট সহ পেয়ে যাবেন বিভিন্ন খাবারের দোকান। ইকো পার্ক সম্পূর্ণ একদিনে ঘুরতে হলে সারাদিন লেগে যাবে, তাই আপনাদেরকে আমি এখানে 4 চাকা অটো দিয়ে সম্পূর্ণ ঘুরে দেখাবো। এখানে জনপ্রতি অটো ভাড়া নেবে 100 টাকা করে। জনপ্রতি কি 100 টাকা করে? এটা আছে আইল্যান্ড, কটেজ আছে থাকার জন্য ঝিলের মাঝখানে। অনলাইনে বুক করতে হবে। এটা আছে রবি অরণ্য, শান্তিনিকেতন আছে সেই টাইপের করা আছে। মিষ্টিকা ব্যাংকোয়েট, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। আছে আইফেল টাওয়ার, এটা আছে সার্ভিস রোড, চিরাপার, হলদিরাম কানেক্ট। আমরা এই মুহূর্তে আছি ইকো পার্কের আইফেল টাওয়ারের সামনে। আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত, যা বিশ্বের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক এবং দেশটির একটি প্রধান প্রতীক হিসাবে পরিচিত। এটা 4 নম্বর থেকে পাওয়া যায়, 300 টাকা টিকিট।
এটি হলো ইকো পার্কের বোট কাউন্টার। এখান থেকে আপনারা প্যাডেল চালিত বোট নিতে পারেন, স্পিড বোটে যেতে পারেন, বিভিন্ন চার্ট এখানে দেওয়া আছে। ইকো পার্কের ভিতরে বিশাল আকৃতির মাঠ রয়েছে, কিছু সময় পর পর পেয়ে যাবেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে এখানে বেশ মজা করে সময় কাটাতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। এই পার্কের ভিতরে টয় ট্রেনের বেশ কিছু কাউন্টার রয়েছে। আপনারা চাইলে এক এক সময় এক এক জায়গা থেকে উঠতে পারবেন, কারণ 1 ঘন্টা পর পর এই ট্রেনগুলো ছাড়া হয়। তো চলুন আমরা ট্রেন জার্নি উপভোগ করি। আমরা এখন মার্কস গার্ডেনে চলে আসছি। এই হলো বিভিন্ন মার্কসের গার্ডেন। তো দেখা যাক। এটি হলো ইকো পার্কের একটি ম্যাপ। কোথায় কি আছে তা এই ম্যাপে দেওয়া আছে। কোথায় টয়লেট আছে, কোথায় ফুড কাউন্টার আছে, মে হেল্প ইউ, টিকিট কাউন্টার এবং কি এটিএম বুথ কোথায় আছে তা এই ম্যাপে দেখতে পারবেন।
পার্কের ভিতরে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। ইকো পার্কটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 4 নম্বর হলো এয়ারক্রাফট মিউজিয়াম। সর্বশেষ হলো এয়ারক্রাফট মিউজিয়াম। এই হলো এয়ারক্রাফট মিউজিয়ামের মেন গেট। এখানে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত এই এয়ারক্রাফট মিউজিয়াম চালু থাকে। প্রতি সপ্তাহে সোমবারে এই এয়ারক্রাফট বন্ধ থাকে। এয়ারক্রাফট মিউজিয়ামের প্রবেশ মূল্য 30 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য একদম ফ্রি। তার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের পরিচয়পত্র থাকলে বিনামূল্যে প্রবেশ করা যায়। তো চলুন এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে যেতে যেতে আপনাদেরকে এয়ারক্রাফট সম্পর্কে কিছু তথ্য দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কলকাতার বাংলা প্রথম এয়ারক্রাফট মিউজিয়ামটি নিউটন থানার কাছে ডিজে ব্লক অ্যাকশন এরিয়া IA ব্লকে অবস্থিত। কলকাতায় এয়ারক্রাফট মিউজিয়াম 2022 সালে জুনের 8 তারিখ উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামটি নৌবাহিনী বিশেষ বিমানের মধ্যে গড়ে তোলা হয় এক বিশেষ মিউজিয়াম। ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় এয়ারক্রাফট এই মিউজিয়াম। 29 বছরের পুরাতন একটি এয়ারক্রাফট। এটি তামিলনাড়ু আরাকান থেকে আনা হয়েছে। এই এয়ারক্রাফট দিয়ে মোট 3টি যুদ্ধ সম্পন্ন করা হয়। এই এয়ারক্রাফটটি লম্বায় 53 মিটার এবং প্রস্থ এক পাখা থেকে অন্য পাখার 50 মিটার পর্যন্ত রয়েছে। ভারতীয় নৌবাহিনীর একটি TU-142M এই বিমানটি একটি সামরিক বিমান। তো কিছু তথ্য এখানে দেওয়া আছে, চলুন দেখে আসি। বিষয় বলে রাখা ভালো, আপনারা যখন এয়ারক্রাফট মিউজিয়ামের মেইন গেট দিয়ে প্রবেশ করবেন তখন আপনার হাতে যে টিকিটটি থাকবে তা ফেলে দিবেন না। তার কারণ হলো যখন আপনি এই এয়ারক্রাফটটির ভিতরে যাবেন তখন আপনার এই টিকিটটি পুনরায় দেখাতে হবে এবং এই এয়ারক্রাফটটির ভিতরে একবারই যেতে পারবেন, সেকেন্ড টাইম আর যাওয়ার কোনো সিস্টেম নাই। এবং কি ভিতরে কোনো মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি।
কলকাতার এই 4টি দর্শনীয় স্থান দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমাদের ভিডিও সার্থক। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং ওয়ার্ল্ড ট্যুর লাভারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।